গল্প প্রেম আমার। লেখিকা তানিয়া। এক হাত দিয়ে চুলের মুঠি আর অন্য হাত দিয়ে কলম ধরে আছে প্রিয়ম। পুরো মুখ চোখ রাগে রক্তবর্ণ ধারণ করেছে। বড় বড় গরম নিঃশ্বাস পড়ছে তার নাক দিয়ে, সাথে গর্জন বের হচ্ছে দাঁত খিঁচানো ঠোঁট দিয়ে। আর এই সব কিছুর বয়ে যাচ্ছে তন্নির উপর। বেচারি চুলের ব্যথায় প্রায় মর্মর অবস্থা, না পারছে নিজেকে ছাড়াতে, না পারছে মুখ দিয়ে আওয়াজ বের করতে। ভয় ব্যথায় তন্নি কুকড়াচ্ছে, কিন্তু সেদিকে নজর না দিয়ে এবার হুঙ্কার করে প্রিয়ম। আমি আবারও বলছি, তুমি কি সই করবে, নাকি এভাবেই তোমার উপর করা অত্যাচার হয়ে যাবে? আপনি যাই করুন, আমি সই করব না। আপনার মতো মানুষকে যেখানে এক সেকেন্ড আমি সহ্য করতে পারি না, সেখানে আপনার সাথে সারা জীবন থাকার মতো চিন্তা তো আমি করতেই পারি না। তার চেয়ে বরং আপনি আমাকে মেরে ফেলুন, তাতেও আমার কষ্ট হবে না। বা মরার তো দেখি খুব শখ। তা মরতে তো তোমাকে দিবি না, আর আমার সাথেই তোমাকে থাকতে হবে। শুধু তাই নয়, এক সেকেন্ড যেখানে নিতে পারবে না, সেখানে 24 ঘন্টায় তোমাকে আমার সাথে একত্রে থাকতে হবে। এবং খুব শীঘ্রই সেই কাজটা হবে। বজ্রকণ্ঠে কথা শেষ করেই তন্নি সেলোয়ারের একটা অংশ ছিঁড়ে ফেলে প্রিয়ম। তন্নি আর্তনাদ করে উঠে, কারণ প্রিয়ম তার ধারালো নখ দিয়ে তন্নির খোলা হাতের বাহুতে আঁচড় কাটে। সাথে সাথে অন্য হাতের অংশটা ছিঁড়ে ফেলে প্রিয়ম। এবার তন্নি নিজেকে বাঁচাতে সজোরে ধাক্কা দেয় প্রিয়মকে। বলিষ্ঠ আর সুগঠিত শরীরের প্রিয়ম তো সরলই না, বরং তাকে ধাক্কাতে গিয়ে পা ফসকে পড়ে যায় তন্নি। শরীরের ব্যথার সাথে পা উল্টে পড়াতে কান্নায় ভেঙে পড়ে তন্নি। প্রিয়মের সেদিকে নজর নেই, সে ধীর পায়ে এগিয়ে যায় তন্নির প্রান্তে। কাছাকাছি যেতেই তন্নি চিৎকার দিয়ে উঠে, প্লিজ, আমার সম্মান নিয়ে আপনি খেলা করবেন না, আপনার পায়ে পড়ছি। আপনার অপমানের বদলা হিসেবে আপনি আমাকে মারুন, আঘাত করুন, কিন্তু আমার সাথে খারাপ কিছু করবেন না প্লিজ। প্রিয়মের সেদিকে কান যায় না, সে গুটি গুটি পায়ে এগিয়ে যায় তন্নির দিকে। হাতের হাতা ফোল্ড করতে করতে আর বাঁকা হেসে জানায়, আমার দিকটা যখন তুমি ভাবলে না, তখন তোমার দিকটা ভাবার মতো সময় আমার কই বলো? তোমাকে অফার দিলাম বিয়ে করে ফুলসজ্জা করার, কিন্তু তোমার তো তোর সইছে না, তাই বিয়ের আগেই ফুলসজ্জাটা সেরে নিই, কি বলো? প্রিয়ম তন্নির দিকে হাত বাড়াতেই তন্নি চিৎকার দেয়, প্লিজ আমাকে খারাপ করবেন না, আমি আপনার শর্তে রাজি। আমি কাগজে সই করব। প্রিয়ম থেমে যায় এই কথা শুনে। শয়তানি হাসিটা প্রশস্ত করে পেছনে ব্যাক করে। টেবিলে অবহেলার সাথে পড়ে থাকা কাগজটা তুলে নিয়ে এগিয়ে দেয় তন্নিকে। হাতের এক পিঠ দিয়ে চোখটা মুছে অন্য অন্য হাত দিয়ে কাগজে নিজের নামটা সই করে। কলমে লেখা প্রতিটি অক্ষরের সাক্ষী হিসেবে তন্নির চোখের জল গড়িয়ে পড়ে। নিজের জীবনকে জীবনমৃত করে তোলার জন্য একটা সই যথেষ্ট। সইটা শেষ হতেই একটানে কাগজটা নিয়ে নেয় প্রিয়ম। দ্যাটস লাইক এ গুড গার্ল। প্রথমেই যদি এটা করতে, তাহলে এত কষ্ট তোমাকে সহ্য করতে হতো না। ও মাই সুইট ওয়াইফ, প্লিজ ফরগিভ মি। তোমাকে আঘাত করে আমারই অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে এই কষ্টে রেখে যেতে তো ইচ্ছে করছে না। এসো তোমার কষ্টটা লাঘব করি। কথা শেষ করার আগেই তন্নিকে টেনে তন্নির ঠোঁটে কিস করতে থাকে। আহত প্রায় তন্নি স্তম্ভিত হয়ে যায়। শরীরে সব শক্তি দিয়ে ধাক্কা দেয় প্রিয়মকে। প্রিয়ম তাল সামলিয়ে হেসে দেয়, যদিও রাগ হওয়ার কথা, কিন্তু তন্নির এই ধাক্কাটা এখন তার মনে রাগ নয়, বরং প্রেম জাগিয়েছে। এদিকে রাগে ঘৃণায় তন্নি কাঁপছে। যদি এই অসভ্য লোক তার সাথে কোনো কিছু করে, তাহলে সে কিভাবে সেটার মোকাবেলা করবে? প্রিয়মের চাহনি তন্নিকে আরো ভীত করে তোলে। মনে মনে দোয়া ইউনুস পড়ে সে। প্রিয়ম এগোতে গিয়ে আবার থেমে যায়। জানমান ধাক্কা দিয়ে সরিয়ে দিলেই কি আমি দূরে যাব? এটা ভাবা ভুল। শুধু আসলে তোমার এই ধাক্কাটা তুলে রাখলাম, খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিব। প্রিয়ম নিজের ঠোঁটে হাত দিয়ে ইশারা দিয়ে তন্নিকে কিছু একটা বুঝায়, সেটা দেখেই তন্নি আরো রেগে যায়। প্রিয়ম তন্নির রাগ দিকে হেসে রুম থেকে বের হয়ে যায়। আর তন্নি দৌড়ে যাওয়ার আগেই দরজা লক হয়ে যায়। দরজার গোড়ায় বসে কান্নায় গুড়িয়ে যায় সে। আর এক সময় জ্ঞান হারায় সেখানে। জ্ঞান ফিরতেই তন্নি আশপাশ তাকায়, নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। তখনই সে বেডের পাশে প্রিয়মকে দেখতে পায়। আর প্রিয়মকে দেখেই সে চোখ বন্ধ করে। সাথে সাথে প্রিয়ম চেঁচিয়ে উঠে, এই মেয়ে চোখ বন্ধ করবে না। চোখ বন্ধ করে আবার জ্ঞান হারানোর দরকার নেই। এভাবে কান্না করে নিজের চেহারাটা ভূতের মতো করে রেখেছ কেন? কোথায়
আজকে বিয়ে করেছো, নাচবে গাইবে আর আমার জন্য সেজে বসে থাকবে? আমি এসে কোথায় আমার বউটাকে আদর করবো, তা না বউ আমার জ্ঞান হারিয়ে বসে আছে। তুমি কি চাও আমি আঁচল কামড়ে থাকা ছেলেদের মতো তোমার পেছনে পেছনে থাকি? কথাটা শুনেই চোখ মেলে তন্নি। আবারও বলে উঠে প্রিয়ম, আমি জানি আমার বউটা কখনো এটা চাইবে না, তাই নিজের শরীরের দিকে নজর দাও। কারণ এই শরীর এখন একা তোমার না, এটার ওপর কিন্তু আমারও ভাগ আছে। তাছাড়া আমি তুমি যখন এক হব তখন কিন্তু তৃতীয় একজনও তোমার এই শরীরে থাকবে, তাই এখন থেকে নিজেকে তৈরি করো। মনে রেখো, বরাবরের মতো অবহেলা করাটা আমি অপছন্দ করি, আর সেটার বড় প্রমাণ তো দেখলেই। কথাটা বলেই ঠোঁট বাঁকিয়ে হাসে প্রিয়ম। প্রিয়মের এহেন কথায় তন্নির সর্বাঙ্গে জ্বলে যায়। কিছু বলার মতো শক্তি না পেয়ে কপালে হাত রেখে চোখগুলো বন্ধ করে নেয়। দয়া করে আপনার নাটক যদি শেষ হয় তবে আমাকে ঘুমোতে দিন। যদি আরো মারার ইচ্ছে থাকে তাহলে মারতে পারেন, তবুও এমন গায়ে ঢালানো কথা বলবেন না। আমি খুব ক্লান্ত। আর আমাকে বাসায় রেখে আসবেন কখন? আমার এখানে দম বন্ধ হয়ে আসে। পাগল নাকি তুমি? শ্বশুর বাড়ি ছেড়ে তুমি আবার কই যাবে? এটাই তো তোমার বাড়ি আর আমি তো তোমার বর। কই এখন বরকে সোহাগ করবে, তা না করে বলছো চলে যাবে? ভুলেও দ্বিতীয়বার এই কথা মুখে তো দূরে থাক মনে এনো না তাহলে কিন্তু। মাঝপথে কথা রেখে চোখগুলো পাকিয়ে চেয়ে থাকে তন্নির দিকে। তন্নি এর কথা বলে না, চোখ বন্ধ করে শুয়ে থাকে। তখনও তার চোখ থেকে জল পড়ছে। মনে হচ্ছে সে বেড়াজালে পড়েছে, যেখান থেকে মুক্তি পাওয়ার পথ হয়তো আল্লাহ বন্ধ করে দিয়েছে। এমন একটা মানুষের সাথে তাকে থাকতে হচ্ছে যাকে সে মন থেকে তো দূরে থাক, চিন্তাতে সামিল করতে ভয় পায়, আর সেই মানুষ কিনে তার স্বামী। কিভাবে এই লোকটাকে সে মেনে নিবে যার জন্য মনের মধ্যে ঘৃণার পাহাড় গড়ে উঠেছে? কিভাবে সে সংসার করবে যাকে দেখলেই মৃত্যুকে আপন মনে হয়? কি করবে তন্নি? এক ঘুমে সকাল হয়ে গেছে, অথচ সারা রাত একবারের জন্যও ঘুম ভাঙল না তন্নির। এটা কিভাবে হলো? সামান্য একটু টেনশন মাথায় ঢুকলেই যেখানে হাজারবার চোখ খুলে যায়, সেখানে জীবনের এত বড় একটা ঘটনার মুখে পড়েও কেন যে তার ঘুম ভাঙল না সেটা তন্নি বুঝতেছে না। সাত পাত ভাবতে ভাবতে দরজা খোলার আওয়াজ পায়। দরজার দিকে তাকাতেই দেখি একজন সার্ভেন্ট খাবার নিয়ে এসেছে। তন্নি চেয়ে থাকে তার দিকে। কিছু জিজ্ঞেস করার আগেই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পায়, তখনই দেখে প্রিয়ম তার দিকে হাসি মুখে চেয়ে আছে। প্রিয়মকে দেখেই গতকালের ঘটনাটা আবারও মাথা নাড়া দিয়ে উঠে সাথে সাথে ফুঁসে ওঠে তন্নি। আর তন্নির ফোঁসানির আওয়াজ এতটাই বিকট ছিল যে সেটা প্রিয়মের কান অব্দি গিয়ে পৌঁছায়। কুল বেবি, এভাবে নাগিনের মতো ফোঁসাচ্ছ কেন? মনে হচ্ছে আমি সাপের ওঝা আর তুমি নাগিন? কোনো সন্দেহ কি আছে এর মধ্যে? সাপের ওঝা যেমন অনিচ্ছা সত্ত্বে নিজের স্বার্থে সাপকে আটকে রেখে, আপনিও তো তাই করছেন। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করেছেন, আমাকে জোর করে এই ঘরে আটকে রেখেছেন, আর কি চাই? আপনি কি মানুষ? হ্যাঁ আমি মানুষ বলেই তো তুমি এখনো শান্তি নিয়ে কথা বলতে পারছো। যদি অমানুষ হতাম তাহলে হয়তো আমার সাথে গলা উঁচু করে কথা বলার মতো সাহস দেখাতে না। যাই হোক, ঘুম কেমন হলো? তন্নি নিশ্চুপ। সাত সকালে এই লোকটার সাথে ঝগড়া করতে একটুও ভালো লাগছে না তার, অথচ সে যদি পারতো তাহলে হয়তো দৌড় দিয়ে বেরিয়ে যেত। প্রশ্নের উত্তর পাওয়ার জন্য উৎসুক হয়ে চেয়ে আছে প্রিয়ম, কিন্তু অন্যমনস্ক হয়ে অন্যদিকে চেয়ে আছে তন্নি। প্রিয়ম জানে তন্নি এখন অন্য চিন্তায় মশগুল, তাই নিজেই প্রশ্ন করে। তা গতকাল ঘুম কেমন হলো বলো তো? আশা করি ভালোই হবে, কারণ ঘুমের ঔষধ খেলে তো আর ঘুম ভাঙার চান্স নাই, তাই না? প্রিয়মের কথা শুনেই চোখ বড় করে তাকায় তন্নি। ঘুমের ঔষধ সে কখন খেলো? তখনই মনে পড়েছে গতকাল রাতে সে এক গ্লাস দুধ খায় বাধ্য হয়ে, তার কিছুক্ষণ পর মাথা ঝিমঝিম করে, এরপর কিছু মনে নেই। তার মানে দুধের সাথে ঘুমের ঔষধ মিক্স করা ছিল। তাহলে কি না অন্য কোনো উদ্দেশ্য ছিল? না, ঘুমের ঔষধ দিয়েছিলাম যাতে তোমার মাথাটা কিছু সময়ের জন্য চাপমুক্ত থাকে, আর সেই সাথে তোমার যেন ভালো ঘুম হয়। তাছাড়া ঘুমের মাঝে তোমার সাথে কিছু করার মতো ইন্টেনশন আমার নাই। আমি কোনো বস্তির বখাটে ছেলে না, আর তুমি বা আমার একদিনের মানুষ না। আমার বউ আমার সহধর্মিণী। আগে তোমার সাথে গল্প করি, সময় পার করি, তারপর ভালোবাসাটা ধীরে ধীরে তৈরি করব, ঠিক আছে? এখন আপাতত বেডটি শেষ করো আর দ্রুত ফ্রেশ হয়ে নিচে আসো। নাস্তা করে তোমাকে বাসায় নামিয়ে দিব। যা বলার সব বলে নিবা, আমি অফিস শেষে তোমাকে নিয়ে আসবো।
তন্নি কিছু বলার আগেই প্রিয়ম রুম ছেড়ে বেরিয়ে যায়। প্রিয়মের বেরোনোর মুহূর্তেই নজরে আসে কথার ফাঁকে ফাঁকে প্রিয়ম তৈরি হয়ে নিচ্ছে, যেটা এতক্ষণ দেখেনি তন্নি। কি হলো তন্নির? সে এত অল্প সময়ে এতটা খামখেয়ালি কি করে হলো? বাসায় এসেছে 8 ঘন্টা হলো, এর মধ্যে হাজারটা প্রশ্নের মুখে পড়েছে তন্নি। ভাই ভাবি তাকে ইচ্ছা প্রশ্নের মুখে ফেলেছে, অথচ এসব প্রশ্নের উত্তর সে নিজেই জানে না। কে এই প্রিয়ম? কি তার পরিচয় কিছুই জানা নেই তার, অথচ কিভাবে বিশ্বাস করাবে এদের? তন্নির ভাই সুমন তো প্রায় রেগে আগুন। গতকাল সারাদিন সারারাত তন্নির খোঁজ মিলেনি। সুমন অনেকক্ষণ অপেক্ষা করেছিল, কিন্তু বাইরে আবার এক কথা বের হয় তাই একদিন অপেক্ষা করছিল। তবুও হাতের কাছে যে জন তন্নির বান্ধবীর ফোন নাম্বার ছিল তাদের থেকে জিজ্ঞেস করলো তন্নির খবর, কেউ কিছু বলতে পারেনি। শুধু রেশমা জানিয়েছিল তন্নি নাকি রেস্ট টাইমে বের হয়েছিল, এরপর আর ক্লাসে আসেনি। ব্যাস তাতেই মাথার রোগ ধরে যায় সুমনের। কথাটা সুবাককে জানাতে সে টেনশনে পড়ে যায়। বাপ মা মরা একমাত্র বোন তন্নি, সে স্কুল জীবন থেকে একা হাতেই মানুষ করেছে তাকে। বয়সের ব্যবধান আর এতিম হওয়ায় কখনো স্নেহের তন্নিকে এক রাত বাইরে থাকতে দেয়নি। আর সেই মেয়ে কিনা গতকাল থেকে নিখোঁজ। চাইলে থানায় ডায়েরি করা যায়, কিন্তু তারা তো একদিন সময় নিবে, তার ওপর কথাটা আশেপাশে মানুষের কানে গেলে সম্মান নিয়ে টানাটানি হবে, তাই সে অপেক্ষায় ছিল বোনের আসার। হঠাৎ বাড়ির বাইরে গাড়ির আওয়াজ শুনে জানলায় উকি দিতেই দেখে একটা দামি গাড়ি থেকে তন্নি বের হচ্ছে। তন্নিকে নামিয়ে দিয়ে গাড়িটা চলে যায়। তন্নি বাড়িতে ঢুকতেই সুমন ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। সুভাষ স্বামীর এহেন কাণ্ডে দৌড়ে এসে তন্নিকে কেড়ে নেয়। কি করছো? কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তন্নিকে মারছো কেন? মারবো না। তুমি কি বলছো ওকে কোলে নিয়ে আদর করবো? মা বাবা ছিল না বলে ওকে শাসন করিনি। ভুল হলেও মাফ করেছি, কিন্তু তাই বলে সে এতটা বড় হয়ে গেছে বাড়ির বাইরে রাত কাটালো? কোথায় গেছে, কার সাথে ছিল, একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলো না? এত বড় হয়ে গেছে সে। মাথার উপর বাবা মা না থাকলে ছাদ হিসেবে এত বছর বড় ভাই তাকে আগলে রেখেছে। কখনো ধমক দিয়ে তো কথা বলা দূর, সবসময় সবকিছুকে হেয়ালি ভাবে নিয়েছে, আর সেই বড় ভাই তাকে মেরেছে শুধুমাত্র ওই লোকটার জন্য। কিন্তু সে তো অন্যায় করেছে, আর এই অন্যায়ের কথাটা এখন সে কিভাবে বলবে? লজ্জা আর অভিমানে তন্নি দৌড়ে নিজের রুমে চলে যায়। সুভাষ সুমনকে ধমক দিয়ে নিজে চলে যায় তন্নির কাছে। তন্নিকে মেরে নিজের হাতে আঘাত করে সুমন। সুভা কয়েকবার ডাকার পর তন্নি দরজা খুললে সুভা হাতকে ওঠে। এতক্ষণ খেয়াল না করলেও এখন খেয়াল করলো তন্নির চেহারার যাতা অবস্থা। সুভা তাড়াতাড়ি তন্নিকে নিয়ে বিছানায় বসে। তন্নি, কি হয়েছে তোর? তোর এই চেহারা কিভাবে হলো? তন্নি কথা বলতে পারে না, কান্নায় তার গলায় বারবার কথা জড়িয়ে যাচ্ছে। তবুও সুবাহের কথা তন্নি বলল, ভাবি আমার বিয়ে হয়ে গেছে। তন্নির মুখ থেকে এমন কথা শুনে চমকে যায় সুবা। নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। বিয়ে কি খেলা নাকি? একদিনের মাঝে পরিবার পরিজন ছাড়া যে কাউকে বিয়ে করা যায়? সুবা তন্নিকে শান্ত করে এবং জিজ্ঞেস করে, ঘটনা কি? কি বলছো এসব? তোমার বিয়ে হয়েছে কার সাথে, কখন আর কিভাবে? ভাবি আমি ওকে চিনিও না জানিও না। গতকাল রেস্ট টাইমে ক্লাস ছেড়ে বের হতেই একজন অচেনা মানুষ জানায় ভাইয়া এসেছে গেটের মুখে। আমিও ভাবলাম হয়তো কাজে এসেছে তাই দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখি কে নেই। এর মধ্যে একজন এসে বলে গাড়ির কাছে কি যেন ডাকছে। গাড়ির কাছে যেতেই একটা গন্ধ নাকে লাগে, এরপর কিছু মনে নেই। তারপর জ্ঞান আসলে দেখি একজন লোক আমার সামনে বসে আছে। এভাবে একে একে সবটা জানায় তন্নি। কথার মাঝে সুবা বলে, লোকটাকে কি তুমি আগে থেকে চিনতে? না ভাবি, চিনতাম না, তবে হ্যাঁ অনেকদিন আগে একবার ওই লোকটার সাথে আমার রাস্তায় ঝামেলা হয়। কেমন? আমি রিক্সা করে ভার্সিটি যাচ্ছিলাম, তখনই একটা গাড়ি সামনে চলে আসে। রিক্সা চালক ক্ষমা চাইলে লোকটা তাকে যাতা বলে, এমনকি গায়ে হাত তোলে। প্রথমে চুপ থাকলেও পরে যখন রিক্সা চালককে মারলো তখন আমি ওই লোককে থাপ্পড় লাগিয়ে দিলাম। এরপর আর কখনো দেখা হয়নি। বুঝলাম হয়তো তোমার দেওয়া থাপ্পড়টার শোধ নিতে তোমার সাথে এসব করেছে। কিন্তু এখন উপায় কি? সে কি সত্যি সত্যি তোমাকে নিতে আসবে? জানি না ভাবি, তবে ওর কনফিডেন্স এমনি ছিল যে হয়তো আসতে পারে। আমি এখন কি করবো ভাবি? একে তো ভাইয়া রেগে আছে, তার ওপর এসব ঘটনা জানলে। কথা শেষ না করেই আবারও কান্নায় ভেঙে পড়ে তন্নি। এদিকে এসব কথায় সুবার মাথা ঘুরতে থাকে।
একে তো সুমনের মাথা গরম, তার মধ্যে যদি এসব কথা শুনে না জানি কি করে ফেলে। তবু তন্নিকে রেস্ট করতে বলে সে সুমনের কাছে যায়। যাই হোক, এসব কথা তো লুকানো যাবে না। সত্যিই যদি প্রিয়ম ছেলেটা চলে আসে তাহলে বর্ষর কেলেঙ্কারি হবে, তার চেয়ে প্রস্তুতি থাকা ভালো। ডাইনিং রুমে হাতের কাছে যা পেয়েছে সবকিছু ভেঙে ফেলেছে সুমন। রাগে তার শরীর টলমল করছে। তার বোনের সাথে এমন জঘন্য কাজ করেছে সেই লোকটাকে দেখার আগ্রহ যেন তার কমছে না। সুবাহ তাকে যখন সবটা বলল তখনই সে তন্নির কাছে ছুটে যেতে চেয়েছিল প্রিয়মের ঠিকানা জানার জন্য, কিন্তু সুবাহ জানায় প্রিয়ম আসবে তন্নিকে নিতে। হঠাৎ জেগে উঠা হিংস্রতা নিবারণ করতে সুমন ঘরের জিনিস ভাঙতে থাকে। তন্নি রুমে বসে ভাঙার আওয়াজে বুঝে যায় সুমনের কাজ। ভয়ের ভীতিতে সে কুঁকড়ে আয়। সন্ধ্যা নেমেছে, অনেকক্ষণ হলো এখনো প্রিয়ম আসেনি। সেই মাগরিব থেকে তন্নি জায়নামাজে বসে কাঁদছে যাতে প্রিয়ম নামের অভিশাপটা তার জীবনে না আসে। কিন্তু কপাল তার সহায় ছিল না। জায়নামাজরত অবস্থায় সে গাড়ির আওয়াজ শুনতে পায়, তখনই বুকে কাঁপুনি সৃষ্টি হয় তন্নির। নিজের অজান্তে টপটপ করে পানি পড়তে থাকে চোখ থেকে। প্রিয়ম বাসায় ঢুকেই তন্নির নাম ধরে ডাক দেয়, তখনই সুমন আর সুবা বেরিয়ে আসে। সুমনকে দেখে সালাম জানায় প্রিয়ম। ভালো আছেন সম্বন্ধী? কে তুমি, আর আমার বোনের সাথে এসব করার সাহস কই পেলে? সাহস দেখতে চেয়ে লাভ কি বলুন, যে দেখানোর বেজা করাটা তো আমি করেই ফেলেছি, আর পুরানো কথা বলে লাভ কি? এখন আমি আপনার একমাত্র ভগ্নীর একমাত্র স্বামী, অর্থাৎ আপনাদের জামাই। কোথায় একটু আদর যত্ন করবেন তা না আসার সাথে সাথেই দুনিয়ার বাকোয়াজ প্রশ্ন শুরু করলেন। আমার বউ কই, তন্নি কই গো তুমি? প্রিয়মের হেওয়ার অ্যাটিটিউড মার্কা কথা শুনেই সুমনের দমিয়ে রাখা রাগ চরচর করে বেয়ে মাথায় উঠে যায়। তন্নির নাম শুনতেই সুমন দৌড়ে কলার টেনে ধরে মুখ বরাবর ঘুষি লাগিয়ে দেয়। কুত্তার বাচ্চা কোথাকার, কোন ছেলে রে তুই যে তোর ডাকে আমার বোন চলে আসবে? তোর সাহস কি করে হয় আমার বোনকে জোর করে বিয়ে করার? তোকে যদি এখানে মেরে পুঁতে রাখি তোর কোন বাপ এসে তোকে বাঁচাবে? সুমনের প্রথম কথাগুলো গায়ে না লাগলেও শেষের কথাটা তার গায়ে লাগে। সাথে সাথে পাল্টা ঘুষি সেও লাগিয়ে দেয়। ঘরের মধ্যেই এক প্রকার লঙ্কাকাণ্ড শুরু হয়ে যায়। তন্নি প্রথমে না আসলেও বাইরের হইচই শুনে চট করে বেরিয়ে আসে। ভাইয়ের প্রিয়মের ঝগড়া দেখে এসে দৌড়ে দুজনের মধ্যে চলে আসে। প্রিয়মের সাথে হাতাহাতি লড়াইয়ে একটা ঘুষি লাগে তন্নির মাথায়। তৎক্ষণাৎ জ্ঞান হারায় তন্নি। একদিনের মধ্যে যে মানুষের জীবনের মোড় ঘুরতে পারে সেটা তন্নি নিজেকে দেখে বুঝতে পেরেছে। গতকাল যখন ভাইয়ের স্বামী নামক মানুষটার মধ্যে তন্নি চলে আসে, আর আসার পর যখন আহত হয় তখনই প্রিয়ম সুযোগ বুঝে তন্নিকে নিয়ে আসে নিজের বাসায়। এমন না যে সুমন বা সুবা বাধা দেয়নি, কিন্তু আফসোস প্রিয়ম বুদ্ধি খাটিয়ে সঙ্গে পুলিশ নিয়ে যায়, আর আইন মোতাবেক বিয়ের রেজিস্ট্রি দেখালে তন্নিকে ছাড়তে তারা বাধ্য হয়। তবে আসার আগেই প্রিয়ম জানায় বোনের শ্বশুর বাড়ি যেতে চাইলে তাদের জন্য দরজা সবসময় উন্মুক্ত থাকবে। জিম করে শরীর প্রিয়মের, সেই দিকে উল্টো হচ্ছে তন্নির শরীর। শুকনো শরীর, পাতলা গরম। তাই প্রিয়মের ঘুষিটা ভালো মতোই জখম করে তন্নিকে। প্রিয়মের ঘুষি খেয়ে তন্নি শুধু আহত হয়নি, রাতে তার জন্য ডাক্তার আনার দরকার পড়েছিল, কারণ মধ্যরাতে তন্নির কাঁপুনি দিয়ে জ্বর আসে। একে তো সকালে ভাইয়ের হাতে থাপ্পড়, তার উপর গতকাল সারাদিন টান্নার দৌড়, এরপর প্রিয়মের আঘাত। সব মিলে ভালোই স্ট্রেসের মধ্যে আছে তন্নি। 2 দিনেই তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, সেখানে আগামী দিনগুলো কিভাবে নিবে ভাবলেই কাটা দেয় শরীরে। প্রিয়ম সারাদিনের মধ্যে হয়তো 1000বার ফোন করেছে তন্নিকে। বিশেষ কাজের জন্য তাকে আজ অফিসে যেতে হয়েছে, না হলে তন্নিকে এভাবে রাখার কথা ছিল না। প্রিয়মের একটা ভালো গুণ, সে নিজের কাজকে সবকিছুর মধ্যেও প্রায়োরিটি দেয়, তাছাড়া তার এই কাজের উপর অনেক কিছু নির্ভর করে। সন্ধ্যা নামার আগেই প্রিয়ম বাসায় ফিরে আসে, আর এসেই তন্নিকে কয়েকবার ডাকে। তন্নির কোনো রেসপন্স না পেলে রুমে দৌড়ে যায়, কারণ ভয় ছিল যদি সে পালিয়ে যায়। আবার এটা জানতো পালালেও তাকে এখানে আসতে হবে, তবুও কিঞ্চিত ভয় নিয়ে রুমে যায়। পুরো রুম অন্ধকার। প্রিয়ম কয়েকবার ডাকে, তন্নি সাড়া দেয় না। প্রিয়ম আলো জ্বালায়। আলো জ্বলাতে ধক করে উঠে প্রিয়মের বুক। তন্নি নেই। প্রিয়ম মাথায় হাত দেয়, তাহলে কি সত্যি তন্নি পালিয়ে গেছে? কি মনে করে প্রিয়ম বারান্দায় যায়, দেখে তন্নি ইজি চেয়ারের ওপর শুয়ে আছে। ইচ্ছাক মশা মনের আনন্দে তার রক্ত শুষে। মুখের মধ্যে মশা বসতেই প্রিয়ম আস্তে করে সেটাকে চেপে ধরে।
হাতে নিয়েই বলে, আমার বউ ডেকে আমি এখনো উঠতে পারলাম না, সেখানে তোর মতো একটা নিকৃষ্ট প্রাণী তার রক্ত শুষিস। ভাগ্যিস সামান্য একটা প্রাণী হওয়ায় হাতের চাপে শেষ হলি, যদি মানুষ হতি না তাহলে। হঠাৎ তন্নির ঘুম ভেঙে যায়। ফিসফিস কথাটা কানে লাগতে সে চোখ খুলে আর প্রিয়মকে নিজের কাছাকাছি দেখে ব্যাং লাফে 2 কদম পিছিয়ে যায়। আপনি আপনি এখানে কি করছেন? বেবি, তোমার বরের তো রুমের অভাব নেই, বেডের অভাব নেই, তবুও তুমি এই ভর সন্ধ্যায় এই মশাদের খাবারের যোগান কেন দিচ্ছ বলবে? প্রিয়মের কথা শুনে তন্নি বুঝতে পারে সে চিন্তার মধ্যে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে, আর সেই জন্য সন্ধ্যা হওয়ার পরও তার কোনো খবর ছিল না। প্রিয়ম বুঝতে পারে এটা অনিচ্ছা সত্ত্বে হয়েছে, তবুও এমনভাবে নিজেকে কেন কষ্ট দেয় তন্নি। তন্নি প্রিয়মের দিকে অপরাধী হয়ে তাকায়। প্রিয়ম কিছু বলে না, তবে সতর্ক করে দেয় পড়ে যেন এ ভুল না হয়। তন্নি রুমে আসলে প্রিয়ম তন্নিকে প্রশ্ন করে, তন্নি এখন শরীরের অবস্থা কেমন? গতকালের ঘটনার জন্য আমি দুঃখিত। আসলে হঠাৎ এভাবে তুমি চলে আসবে ভাবিনি, তাই অজান্তে তোমার গায়ে আঘাত লেগেছে। এটা আর নতুন কি, মানুষকে আঘাত করাই আপনার স্বভাবে। আপনার সাথে তো আমার প্রথম সাক্ষাৎ বৃষ্টির মধ্যে অথবা সুন্দর কোনো মুহূর্তে হয়নি। মারপিটের মাধ্যমে আপনার সাথে পরিচয়, মারপিটের মাধ্যমে আমার বিয়ে, আর আমার সামনের সময়গুলো হয়তো এভাবেই যাবে। আমি খুব ভালো করে জেনেছি আমার জীবন থেকে সুখটা পুরোপুরি চলে গেছে, তাই আর সেসব নিয়ে ভাবি না। তন্নি কথাগুলো বলার সময় গলা ভারী শোনায়, তবুও প্রিয়মের সামনে নিজের দুর্বলতা লুকাতে সে তাড়াতাড়ি রুম ছাড়ে। প্রিয়ম তন্নির যাওয়ার পানে চেয়ে ভাবে, এই মেয়ে তাকে শুরু থেকে ভুলই বুঝে গেছে, কখনো হয়তো তার ভালোবাসাটা দেখবে না। যদিও ভালোবাসার ফিলিংসটা সে তন্নিকে দেখানোর সুযোগ পায়নি, কিন্তু শুরুটা এমন করে হলো যে দুজনের মাঝে একটা শক্ত দেয়াল গড়ে উঠেছে, যা ভাঙা প্রিয়মের জন্য ক্রিটিক্যাল হয়ে গেছে। দিন যায়, রাত আসে, সেই রাত আবার দিনে পরিণত হয়, অথচ তন্নির মনের মধ্যে প্রিয়মকে নিয়ে একটুও নতুন চিন্তা উদয় হয় না। হবে কি করে, যেখানে তন্নি এখনো পর্যন্ত জানে না প্রিয়মকে, তার পরিচয়, তার পেশা। এ বাড়িতে আসা অবধি সে একবারের জন্য এমন কাউকে দেখেনি যে কিনা প্রিয়মের পরিচয় বলতে পারে। হ্যাঁ, প্রিয়ম তাকে সব রকম স্বাধীনতা দিয়েছে, তার যখন ইচ্ছে বের হতে পারে, যেখানে ইচ্ছে যেতে পারে, কিন্তু তার সাথে সবসময় একগাদা গার্ড থাকবে, যেন সে স্কুল বাচ্চা হারিয়ে যাবে কোথাও। ভার্সিটি হোক, শপিং হোক বা ভাইয়ের বাসায়, সব জায়গায় গার্ড থাকবেই। বন্ধু মহলে অলরেডি তাকে নিয়ে রং তামাশা শুরু হয়ে গেছে, এমনকি অনেকের সাথে সম্পর্ক অবনতির দিকে চলে গেছে। কাছের মানুষগুলো তো বলা শুরু করেই দিচ্ছে যে টাকাওয়ালা জামাই পেয়ে কাউকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে, আবার কারো ভাষ্যমতে টাকার গরম দেখাতে গার্ড নিয়ে ঘুরে। এসব কথায় অতিষ্ঠ হয়ে পড়েছে তন্নি। বাপের বাড়িতে যাওয়াও বন্ধ করে দিয়েছে তন্নি। সেই ঘটনার পর একবার কি দুবার গিয়েছে, কিন্তু তখনও গার্ডগুলো তার সঙ্গে যাওয়াতে সে রেগে যায়। যে বাড়িতে সে এত বছর ছিল, যাদের সাথে এত সময় পার করেছে, তাদের কাছে আসতেও যদি দেখে গার্ড নিতে হয়, তাহলে আসা চেয়ে না আসাই ভালো। সুমন বোনের এই কষ্ট দেখে সইতে পারে না, সে অনেক চেষ্টা করছে প্রিয়মের থেকে তন্নিকে সরাতে, কিন্তু এই সাইকোটা এমনভাবে সবকিছু নিজের হাতে রেখেছে যে চাইলেও তার থেকে তন্নিকে এখন নিতে পারবে না। এর মধ্যে নিজের বোনের দুর্দশা দেখে নিজেই ভেঙে পড়েছে। অনেকদিন হলো তন্নি নিজেকে সংযত রাখার। আজ নাস্তার টেবিলে প্রশ্নটা করেই ফেলল সে প্রিয়মকে, আপনার সাথে আমার কথা আছে? বলো, আমি শুনছি। শুনলে তো হবে না, আপনাকে উত্তর দিতে হবে। কে আপনি, আপনার পরিচয় কি, আর কেনই বা আমাকে বিয়ে করলেন? এতদিন থাকার পর আমার কাছে অনেক রহস্য জমা হয়েছে। আপনার কায়দার ব্যবহারে আমার মনে হচ্ছে না আপনি শুধুমাত্র সেই দিনের থাপ্পড়ের শোধ নিতে আমাকে বিয়ে করেছেন। আমাকে বিয়ে করার পেছনে অন্য রহস্য আছে। কারণ কি, আমি জানতে চাই। প্রিয়ম মুখের খাবারটা শেষ করে তারপর গ্লাসের পানিটা পান করে তন্নির দিকে তাকায়। আমি জানি আমাকে নিয়ে তোমার অনেক প্রশ্ন, আর এটা সত্যি যে আমি তোমাকে শুধু থাপ্পড়ের রিজনে বিয়ে করিনি, অন্য রিজনে করেছি। প্রিয়মের কথা শুনে তন্নি হা হয়ে যায়। তাহলে কি থাপ্পড়টা শুধু একটা ইস্যু ছিল? তাহলে তাকে বিয়ে করার রিজন কি? তন্নি মুখ খুলতে গেলে প্রিয়ম তাকে থামিয়ে দেয়। আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক প্রশ্নের মুখে আছো, তবে এখন আমার পক্ষে সবটা জানানো সম্ভব না। আর হ্যাঁ, তুমি আমার ওয়াইফ, আমার সম্পর্কে তোমার সব জানার হক আছে। আমি তোমাকে সব জানাবো। তবে এটা জেনে রেখো, তোমাকে নিয়ে আমি কখনো খারাপ কিছু চিন্তা করিনি, বা তোমার প্রতি আমার এতটুকু রাগ নেই।
আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি। তোমার বর এতটা খারাপ না বা এতটা জঘন্য না যতটা তুমি ভাবো। হয়তো ভুল জায়গায় আমি ভুলভাবে তোমার সামনে নিজেকে উপস্থাপন করেছি, তাই তোমার মনে আমাকে নিয়ে খারাপ ধারণা জন্মেছে। তবে খুব তাড়াতাড়ি আমি সেটা দূর করব। প্রিয়মের কথায় তন্নি নিস্তব্ধ হয়ে যায়। এতদিন একসাথে আছে কিন্তু কখনো প্রিয়ম দেখে এত সুন্দর করে কথা বলেনি, যদিও তাদের মধ্যে আহামরি কথা হয়নি একবারও। প্রিয়ম চাইলেও তন্নি বারবার ইগনোর করেছে, আর প্রিয়মও হয়তো সেটা বুঝেছে, তাই সেও তন্নিকে নিজের মতো করে ছেড়ে দিয়েছে। তার মানে এই নয় যে তন্নির প্রতি অত্যাচার বা তন্নির ইচ্ছের বিরুদ্ধে কিছু করেছে। তন্নিও নিজের মতো থাকে, প্রিয়মও থাকে আপন মনে। তবে প্রিয়ম একবার বলেছে একা খেতে হয় বলে সে অনেকদিন সময় মতো খায় না। তন্নি যদি খাওয়ার সময় থেকে সঙ্গ দেয়, মানে কথা না বললেও যদি একসাথে খায়, তবে সে বাসায় খাওয়া দাওয়া করবে। প্রথম প্রথম তন্নি খেতে আসতো না, তখন প্রিয়ম টেবিলে বসে থেকে কিছুক্ষণ পর চলে যেত। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন তন্নি খেতে আসে, আর এভাবে কথা না হলেও দুজন একসাথে খাওয়া দাওয়া সম্পন্ন করে। তন্নির প্রতি প্রিয়মের ছোট ছোট ক্যাট ক্যাট করে। বাসায় আসার সময় প্রায়ই সে তন্নির জন্য বিভিন্ন খাবার আনে, যেগুলো একসময় বাবার হাত থেকে এবং বাবার পর ভাইয়ের হাত থেকে পেয়েছে। প্রিয়মের এইসব কেয়ার তন্নির ভালো লাগলেও তার মনে প্রশ্ন জাগে, প্রিয়মের আসল পরিচয় জানতে আর তার বিয়ের রহস্য কিটা জানতে। সন্ধ্যার পর কল করে প্রিয়ম তন্নিকে তৈরি হয়ে থাকতে বলে। কেন তৈরি হবে সেটা নিয়ে কোনো কথা বলেনি, শুধু এটা জানায় যে আলমারির তৃতীয় থেকে একটা শাড়ির সাথে প্রয়োজনীয় সবটা আছে, সেগুলো পরে যেন সে তৈরি হয়ে থাকে। ব্যাস এতটা বলেই ফোনটা রেখে দেয়। ছাদে উঠার পর বাকরুদ্ধ হয়ে পড়ে তন্নি। পুরো ছাদটা ক্যান্ডেল দিয়ে সাজানোর সাথে এত সুন্দর ডেকোরেশন যে তন্নি চোখ সরাতে পারছে না। টাটকা ফুলের সুবাস, সেই সাথে শীতল হাওয়ায় মোমবাতির টিমটিম আলোতে পরিবেশটা চমৎকার রোমাঞ্চকর সেজেছে। এ বাড়িতে আসার পর তন্নি নিজের রুম ছাড়া খুব একটা বের হয়নি। ছাদে তো প্রশ্নই আসে না। এই প্রথম ছাদে এসে সে মুগ্ধ হলো। মনে মনে আফসোস করছে এত সুন্দর জায়গাটা এতদিন না দেখেছিল বলে। তখনই পেছনে থেকে প্রিয়ম তাকে জড়িয়ে ধরে, আর তাতেই খোলা হাওয়া মেঝে তন্নির শরীরে অন্যরকম স্রোত বয়ে যায়। মূলত প্রথম দিন ছাড়া এতদিন একবারের জন্য প্রিয়ম তন্নির কাছে আসেনি, কিন্তু আজ হঠাৎ তাকে এভাবে জড়িয়ে ধরার কারণটা সে বুঝে উঠতে পারল না। তন্নি অস্বস্তি বোধ করছিল, তাই নিজেই প্রিয়মের কাছ থেকে সরে আসে। প্রিয়ম কিছু না বলে নিজের জায়গায় দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আপনি হঠাৎ ছাদে রাখলেন কেন? তন্নি চারপাশটা দেখার পরও কি তোমার এই প্রশ্নটা করতে হলো? তোমাকে সারপ্রাইজ দিব বলেই তো আজ ছাদটা এভাবে সাজালাম, সেই সাথে তোমার সাথে একান্তে কিছু সময় পার করবো বলে। তন্নি ভয় পায় প্রিয়মের কথা শুনে। প্রিয়ম কেমন সময় চায় তার কাছে? প্রিয়ম বুঝে তন্নির মনের কথা। সে অট্টহাসি দিয়ে এগিয়ে যায় তন্নির দিকে। তন্নি দুই কদম পেছলো, প্রিয়ম তাকে টেনে কাছে আনে। এই বোকা মেয়ে, তুমি আমাকে ভয় পাও কেন? আমি ভয়ানক কোনো প্রাণী যে তোমায় খেয়ে ফেলবো? তন্নি মুচড়ামুচড়ি করে। তার নড়াচড়াতে প্রিয়ম বিরক্ত হয়। উফ বেবে, তো নড়াচড়া করো কেন? তোমাকে একটু দেখতে দাও, তুমি জানো কত সুন্দর লাগছে তোমায়। প্রিয়ম খুব কাছ থেকে তন্নিকে দেখতে থাকে। মনে হচ্ছে এ না দেখার স্বাদ তার অনেক দিনের। তন্নি এক প্রকার বিরক্ত হয়ে প্রিয়মকে ধাক্কা লাগায়। প্রিয়ম রাগ করতে গিয়ে সংবরণ করে, কেননা আজ রাগের মুডে নেই। তন্নিকে অনেক কথা বলার আছে, তাই নিজেকে স্বাভাবিক রেখে তন্নিকে চেয়ারে বসতে বলে। তন্নিও চুপ মেরে বসে যায়। প্রিয়ম কিছুক্ষণ টেবিলে থাকা জলজল করা মোমবাতির দিকে চেয়ে থেকে তন্নিকে প্রশ্ন করে, আচ্ছা তন্নি, বলো তো আর তোমায় কেন এখানে এভাবে ডাকলাম? জানি না, হয়তো আবার কোনো নাটকীয় তার সংলাপ শোনাতে। প্রিয়ম হাসে। এ মেয়ে কখনো হয়তো তাকে বুঝবে না, তবুও তার দিক থেকে সবটা পরিষ্কার করে জানানো উচিত। কে সে, কি তার পেশা, আর কেন এই বাসে তন্নিকে বিয়ে করেছে? প্রিয়ম বাবা মার একমাত্র ছেলে। বাবা মা দুজনেই ব্যবসায়ী। মূলত প্রিয়মের বাবা মা দুজনে বিজনেস পার্টনার ছিলেন। সেখান থেকে ভালো সম্পর্ক, তারপর বিয়ে। প্রিয়মের দাদা তখনও বেঁচে ছিলেন। প্রিয়ম যখন হয় তখন প্রিয়মের দাদা সবচেয়ে বেশি খুশি ছিলেন, কারণ বিপত্নী হওয়ার পর ছেলের সাথে সময় পার করা বা ছেলের বউ নিয়ে আলাপ করার সৌভাগ্য তার হয়নি।
দুজনে নিজেদের কর্মজীবন নিয়ে এতটা বিজি থাকতো যে রাতের বেলা তাদের দেখা মিলত, তাও মাঝে মধ্যে। বয়সের প্রেসারে রোগী হওয়ায় রাত জাগা তর বারণ ছিল। তাই যখন প্রিয়মের জন্ম হয় তখনই খুশিতে তিনি পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেন। খুব সুন্দর করে তিনি প্রিয়মকে মানুষ করার দায়িত্ব কাঁধে নেন। প্রিয়মও মা বাবার চেয়ে দাদার ভক্ত হয়ে ওঠে। প্রিয়মের দাদা প্রিয়মকে নিজের সন্তানের মতো যত্ন করে লালন করে। প্রিয়মকে তিনি সেই ছোটবেলার সন্তানের মতো মানুষ করার দায়িত্ব নেয়। প্রিয়মের বাবা মা বেশিরভাগ সময় দেশের বাইরে অবস্থান করতেন, তবুও প্রিয়ম সেটা নিয়ে একাকিত্ব বোধ করতো না, কারণ ছোট থেকে সে নিজের কাছে দাদুকে পেয়েছে যে কিনা তাকে সবটা আদর দিয়ে মানুষ করেছে। কিন্তু সব সুখ সবার কপালে ছায় না, সেটা ঘটেছে প্রিয়মের জীবনে। যখন প্রিয়ম পঞ্চম শ্রেণীতে পড়ে তখনই তার দাদু মারা যায়। এরপর দুর্বিষহ হয়ে পড়ে প্রিয়মের জীবন। তার জীবনের মোড় ঘুরে যায়। যে প্রিয়ম লেখাপড়াতে ছিল দুর্দান্ত, সেই প্রিয়ম হয়ে যায় দুর্বল। বাইরের পরিবেশ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। স্কুলেও যে তার ভালো বন্ধু ছিল তা না, বরাবরের মতো সে ইন্ট্রোভার্ট ছিল, তাই ক্লাসের কারোর সাথে তার ভালো সখ্যতা গড়ে ওঠেনি। এভাবে সে 1 বছর পার করে। এর মধ্যে প্রিয়ম সম্পূর্ণ একা হয়ে যায়। প্রিয়মের বাবা মা তাদের মতো ব্যস্ত জীবন পার করছে। বাসায় কয়েকজন তাদের মেয়ে রাখলো, যাদের কাজ হলো প্রিয়মের দেখাশোনা করা, কিন্তু আফসোস কেউ প্রিয়মের মন মতো হতে পারল না। স্কুলের টিফিন টাইমে একা একা গাছের নিচে বসে টিফিন করছিল। মূলত টিফিনটা হাতে নিয়ে বসেছিল। ঠিক তখনই তার হাতে একটা বল পড়ে, আর সেই বলে হাতে থাকা খাবারটা নিচে পড়ে যায়। বলটা নিয়ে এদিক ওদিক তাকাতে দেখে ছোট্ট একটা 5-6 বছরের বাচ্চা মেয়ে তার দিকে দৌড়ে আসে। এত কিউট মেয়ে প্রিয়ম খুব দেখেনি। সবচেয়ে কিউট লাগছিল তার লম্বা চুলের বিনুনিগুলো। মেয়েটার দৌড়ের সাথে বিনুনিগুলো খুব সুন্দর করে দুলছিল। এত ছোট মেয়ের এত লম্বা চুল আর কিউট বিনুনি দেখে প্রিয়ম এসে দেয়। মেয়েটা গুটি গুটি পায়ে তার সামনে এসে দাঁড়ায়। মুখে আঙুল পুড়ে বলে, এই শোনো, আমার বলটা দেখেছো? প্রিয়ম প্রথমে হ্যাঁ বলতে গিয়ে আবার থেমে যায়। সে মাথা নেড়ে না জানায়। মেয়েটা এপাশ ওপাশ খুঁজতে থাকে। বেশ কিছু সময় ওর সে জিজ্ঞেস করে, একটু খুঁজে দাও না বলটা, আমাদের খেলার সময় চলে যাচ্ছে তো। প্রিয়ম হেসে তার হাত থেকে বলটা দেয়, আর সেটা দেখেই গাল ফুলিয়ে ফেলে মেয়েটি। তুমি মিথ্যা বললে কেন? কোথায় মিথ্যা বললাম? এই যে তুমি বলটা দেখনি। আসলে তোমার সাথে মজা করছিলাম তাই এমন করেছি। এই নাও তোমার বল। তবে বল নেওয়ার আগে তোমার নাম বলতে হবে, কি বলবে? ছোট মেয়েটা মুখে বুড়ো আঙুল দিয়ে কিছু সময় ভাবে, তারপর সে তার নাম জানায়। তখনই প্রশ্ন করে তন্নি। কি নাম ছিল মেয়েটার? প্রিয়ম তন্নির দিকে তাকিয়ে বলে, তন্নি। তন্নি নামটা শুনেই চমকে যায় তন্নি। স্তব্ধ হয়ে চেয়ে থাকে। প্রিয়ম হাসে, সে আবারও বলতে থাকে, এভাবে মেয়েটার সাথে প্রথম কথা হয়। প্রতিদিন আমি অপেক্ষা করতাম কখন টিফিন সময় আসবে আর মেয়েটা আমার সাথে গল্প করবে। আগেই বলেছি আমার ভালো কোনো বন্ধু ছিল না, তাই একা থাকতাম। ছোট মেয়েটার কথাগুলো এতটা আদুরে ছিল যে ওর সাথে কথা বলে আমি বেশ মজা পেতাম। বেশি ভালো লাগতো তার বিনুনিগুলো। সে যখন মাথা দুলিয়ে দুলিয়ে কথা বলতো তখনই আমি তার বিনুনিগুলো টেনে দিতাম। এতে সে বিরক্ত হতো ঠিকই, কিন্তু তবুও রাগ করতো না। মাঝে মধ্যে আমাকে ধমকাত। প্রথমে আমাকে সে ভাইয়া ডাকতো, কিন্তু আমি ওকে সেটা নিষেধ করি। বলেছি আমার নাম ধরে ডাকতে। স্কুল যাওয়ার সময় ওর জন্য চকলেট, চিপস, বিভিন্ন খাবার নিয়ে যেতাম। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা খুব গাঢ় হয়। মনেই হতো না যে আমি একটা বাচ্চা মেয়ের সাথে বন্ধুত্ব করেছি। কিভাবে জানি ও আমার সব সমস্যা বুঝে নিত। বাচ্চা হলেও প্রচুর পাকা পাকা কথা বলতো, তাই সম্পর্কটা তাড়াতাড়ি গড়ে উঠেছিল। একদিন হঠাৎ আমার বাবা মা সিদ্ধান্ত নেন তারা আমাকে নিয়ে বিদেশ যাবেন। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে দেশের ব্যবসা দ্বারা সন্তুষ্ট নয়, তাই এখানে সবকিছু বিক্রি করে তারা বিদেশে সেটেলে হবে। আর দেশে যেহেতু আর কেউ নেই, তাই তারা আমাকে সঙ্গে নিয়ে যাবে। আমি বেঁকে বসলাম, কারণ আমি সবসময় একা ছিলাম। যেই দাদু আমার বন্ধু ছিল সেও মারা গেছে।
এতদিন পর আমি একটা বন্ধু পেলাম, তাকে ছাড়তে হবে ভেবে কান্নায় আমি বুক ভাসালাম, কিন্তু বাচ্চা ছিলাম তাই বাধ্য হয়ে বাবা মা আমাকে তাদের সাথে নিয়ে গেল। এরপর অনেকগুলো বছর কেটে গেল। আমি নিজের পড়াশোনা শেষ করে ব্যস্ত হয়ে পড়লাম বিজনেস কাজে। তারপর শুরু হলো আমার জীবনের আরেক অধ্যায়। তন্নি জিজ্ঞেস করে, কি সেই অধ্যায়? প্রিয়ম আবারও বলে শুরু করে, প্রায়শ আমি একটা স্বপ্ন দেখা শুরু করলাম। প্রথম প্রথম স্বপ্নটা ছোট থাকলে দিন দিন সেটা দীর্ঘ হয়। আমার পুরো স্বপ্ন জুড়ে ছিল একটাই মেয়ে, আর সেই মেয়ের সাথে আমার প্রতিদিন নতুন নতুন কথোপকথন হতো। মজার বিষয় কি জানো, মেয়েটা ছিল একদম পিচ্ছি, আর আমি এই বয়সে সেই মেয়ের সাথে বন্ধুত্ব করলাম। অবাক লাগতো যখন দেখতাম তার কথায় আমি মজা পাচ্ছি। এত সুন্দর সুন্দর ঘটনা ঘটতো, মনে হচ্ছে আমি বাস্তবে ফিল করছি, অথচ চোখ খোলার পর বুঝতাম সবই স্বপ্ন। স্বাভাবিকভাবে নিলাম, কিন্তু এটা আমার জন্য সমস্যা হয়ে দাঁড়ালো। এভাবে দিন দিন আমার স্বপ্নটা বাস্তবভাবে কাজ করতে লাগলো। যতক্ষণ ঘুমাতাম মনে হতো আমি বাস্তবে আছি, কিন্তু চোখ খুললেই সব ভ্যানিশ। আমার নিজেকে হঠাৎ মানসিক রোগী মনে হলো। এর জন্য আমি একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়। তিনি আমার কাছ থেকে সব তথ্য জেনে নেন। এরপর জিজ্ঞেস করেন আমার সমস্যা। সবটা শুনে তিনি জানান যে আমার ছোটবেলার গড়ে ওঠা একাকিত্বে যার সঙ্গ পেয়ে আমি কিছু সময়ের জন্য সুখী হয়েছিলাম, 8 বছর পর আবারও তার সক্ষতা পাওয়ার জন্য আমার অবচেতন মনটাকে কল্পনা করছে। শুধু তাই নয়, আমার মনের মধ্যে আমার অজান্তে সেই পিচ্ছি মেয়েটা একটা জায়গা দখল করে নিয়েছিল, যেটা 8 বছর পর ভালোবাসায় রূপ নিয়েছে। আর তাই তাকে বারবার স্বপ্নে দেখছি। তারপর বাসায় এসে আমি দেশ থেকে নিয়ে যাওয়া আমার সব জিনিস বের করি, যদি সেখানে কোনো ক্লু থাকে। ঠিক তখনই আমি একটা ছবি পাই, যেটা 8 বছর আমার বাক্সের আড়ালে লুকিয়েছিল। তখনই আমি তাজ্জব বনে যাই, কারণ আমার স্বপ্নের মেয়েটাই সেই ছবিতে ছিল। অবিকল সেই হাসি আর সেই বিনুনি। তখন মনে পড়ে আমি দেশ ছাড়ার আগে আমার ক্যামেরা নিয়ে ওর স্মৃতি হিসেবে একটা ছবি তুলেছিলাম, যেটা এতকাল আমার বাক্সে পড়েছিল, অথচ আমি জানতাম না। আর তাকেই খুঁজতে আমি দেশে আসি। আমি আমার সেই স্কুলে যাই যেখানে তার সাথে পরিচয়। সেখান থেকে তার ঠিকানা কালেক্ট করি, আর সেই ঠিকানায় জানা যায় বর্তমানে সে ভার্সিটি স্টুডেন্ট। তাকে কি পেয়েছেন? আর আমাকেই বা বিয়ে করার কারণ কি? প্রিয়ম চেয়ে থাকে তন্নির দিকে। কি মনে করে হঠাৎ প্রিয়মের চোখ টলমল করে উঠে। সে কিছু না বলে তন্নির কোলে মাথা রাখে। প্রিয়মের এহেন কাণ্ডে তন্নি সংকুচিত হয়ে যায়। তন্নি, আমার খুব ক্লান্ত লাগছে, আমি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই। প্রিয়মের আবদারটা এমনি ছিল যে তন্নি না বলতে পারেনি। হঠাৎ মাতৃ মমতা কাজ করে তার মধ্যে। প্রিয়মের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেই ভাবতে থাকে, এত সবকিছুর মধ্যে তার সাথে এসব ঘটনার সূত্র কি? আর সেই মেয়ের খোঁজ কি তবে প্রিয়ম পায়নি, নাকি সেই দিনের শোধ নিতে শুধুমাত্র আমাকে বিয়ে করলো? সংসার জীবনটা এখন খুব মজা লাগে তন্নির। এতদিন সে ভাই ভাবির সংসারে থেকে মানুষ হয়েছিল, তারা কখনো তাকে খুঁটি পর্যন্ত নাড়তে দেয়নি। প্রিয়মের সাথেও বিয়ে হওয়ার পর এখনো অবধি কোনো কাজে হাত লাগায়নি। নিজের মতো ছিল। সার্ভেন্টরা কাজ করতো, তার কাছে জিজ্ঞেস করলে সে জানাতো এতদিন যেভাবে হয়েছে তেমনই হবে, যাতে তাকে জিজ্ঞেস না করে। তখন তো সে এতটা মনোযোগী ছিল না। কিন্তু সেদিন প্রিয়মের সাথে গল্প করার পর কি জানি কি হলো, এখন আর আগের মতো তাকে খারাপ লাগে না। তন্নি কখনো রান্না করেনি, তবুও রান্নাঘরে গিয়ে এটা ওটা নিয়ে রান্নার চেষ্টা করে। আসলে বাপের বাড়িতে যতই রান্না করা হোক বা না হোক, শ্বশুর বাড়িতে আলাদা করে নতুন হাঁড়ি পাতিলে নিজের মতো রান্নার আয়োজন করার মধ্যেও মজা আছে। তন্নির এই আনন্দ নিয়ে হঠাৎ সংসারে মন দেওয়াটা যেন তার ভাগ্যে ছিল না, কারণ এর মধ্যে তন্নির ভাই সুমন তন্নিকে প্রিয়মের সাথে আলাদা করার প্ল্যান করে। সেই তন্নিকে জানায় যে প্রিয়মের বিরুদ্ধে তারা নারী নির্যাতনের মামলা করবে। এ মামলাটা খুব শক্ত ধাঁচের হবে প্রিয়মকে শায়েস্তা করার। তন্নি ভাইয়ের কথা শুনে গুম হয়ে যায়, সে মন থেকে এটা মেনে নিতে পারে না। কিন্তু সুমন যখন একে একে প্রিয়মের সব দোষ তুলে, তখনই মনে করে যে না, আসলেই তার আলাদা হতে হবে। আর সেই সুযোগটা নিয়ে তারা প্রিয়মের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। পুরো ঘটনায় প্রিয়ম শকট হয়ে যায়। তবে অবিশ্বাস্য হলো, এত কিছুর মধ্যে প্রিয়ম একটাটু শব্দ করেনি। নীরবে নিঃশব্দে সে তন্নির দেওয়া সকল অপবাদ মেনে নেয়। 1 মাস সময় পায় তাদের ডিভোর্সের।
আর সেই 1 মাসের জন্য তন্নি চলে যায় নিজের ভাইয়ের কাছে। বাপের বাড়িতে গিয়ে তন্নি ভেবেছিল হয়তো সে একটা চ্যালেঞ্জ থেকে মুক্তি পেয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো প্রিয়ম থেকে দূরে যাওয়ার পর সে নিজেই একা ফিল করতে লাগলো। মনে করতে লাগলো প্রিয়মের ছোট ছোট আবদারের কথা, সেই সাথে তার প্রতি করা প্রতিটি কেয়ারিং এর কথা। তবুও নিজের মন থেকে সবকিছু তাড়াতে সে একটা বই নিয়ে বসে, যেটা প্রিয়মের বাড়ি থেকে এনেছিল, আর সেখানেই পায় সে একটি ভিজিটিং কার্ড। তারপর মনে পড়ে এই কার্ড সে প্রিয়মের ড্রয়ার থেকে পেয়েছিল, যেটা একজন মনোবিজ্ঞানী বিশেষজ্ঞের। তখনই মনে পড়ে প্রিয়মের সেই স্বপ্নের মেয়েটার কথা। তন্নি কি মনে করে সেই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট লাগায়, আর সিরিয়ালও পেয়ে যায়। ডাক্তার রিপন, বেশ নাম ডাক করা সাইকিয়াট্রিস্ট। বর্তমানে দেশ ছাড়াও বাইরে তার বেশ সুনাম ছড়িয়েছে। আর তার সামনেই বসে আছে তন্নি। সে নিজের পরিচয় জানায় আর জানতে চায় প্রিয়মের মূল সমস্যা। আসলে প্রিয়ম একজন মারাত্মক ধরনের মানসিক রোগী। তাকে দেখতে যতটা সুস্থ মনে হয় সে তেমনটা না। আমাদের কাছে অনেক রোগী আসে যাদের দেখলে পুরো সুস্থ মনে হয়, কিন্তু তারা এক একজন ভয়াবহ ধরনের রোগী। প্রিয়মও অনেকটা তাই। ওনার জীবনের অনেকগুলো ঘটনা শুনলাম, যা থেকে বুঝলাম ছোট থাকতে ওনার অবুঝ মনে একটা বাচ্চা মেয়ে গেড়ে বসে, যা তার জানা ছিল না। এবং সময়ের বয়স বাড়ার সাথে সাথে সেই ছোট মেয়েটা আবারও তার স্বপ্নে ফিরে আসে। এরপর সে তাকে খুঁজে পায়। মূলত ছোট থেকে বাবা মার দূরত্ব, দাদুর মৃত্যু, তারপর একাকিত্বে থাকতে থাকতে যেই মুহূর্তে একজন ভালো বন্ধু পেল, তখন সেই বন্ধুর থেকে দূরে চলে যাওয়া তার মনের ওপর প্রভাব ফেলে। আর সেই সমস্যা এমনভাবে তাকে ঘিরে ধরেছিল যে সে মানসিক রোগে আক্রান্ত হয়। খিটখিটে, রাগী, হঠাৎ অসদাচরণ ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখা দেয়। তিনি প্রায় আমার কাছে চিকিৎসা নিতে আসেন। তবে বর্তমানে তার বেশ উন্নতি হয়েছে, আর এটা হয়েছে আপনার জন্য। আপনার সঙ্গ পেয়ে তিনি এখন বেশ সুস্থ এবং স্বাভাবিক আচরণ করছেন। যদি এভাবে চলতে থাকে তাহলে ছোটবেলার সেই রোগটা খুব তাড়াতাড়ি সেরে উঠবে বলে আমার বিশ্বাস। তন্নি এখন নিজের রুমে বসে আছে। 1 ঘন্টা হলো মাথায় ব্যথার ঔষধ মেখে দরজা জানলা বন্ধ করে বসে আছে। এ মুহূর্তে কানে কোনো শব্দ এসে সহ্য করতে পারছে না। তার চোখে বারবার ঘুরছে সেই ছবিটা, যেখানে প্রিয়মের ছোটবেলার ছবিতে তন্নি আছে। তার মানে কি সেই ছোট মেয়েটা, সেই স্বপ্নে দেখা মেয়েটা আর প্রিয়মের খোঁজ করা মেয়েটা তন্নি ছিল? এত বছর পরও প্রিয়ম তাকে মনে রেখে তাকে খুঁজতে দেশে এসেছিল, অথচ তন্নির তো কিছুই মনে নেই। এসব কি তবে তন্নির কল্পনা, নাকি সবটা সত্যি? সে ভাবতে পারছে না। একজন মানুষ ছোট থেকে অবহেলা, একাকী আর নিঃসঙ্গতায় ভুগেছে। আর এত বছর পর যখন মানুষরা সুখের সন্ধান হিসেবে তন্নিকে পেল, তখন তন্নি তাকে ছেড়ে চলে এলো। এতটা স্বার্থপর কি তন্নি সত্যি ছিল, নাকি হয়ে গেছে কোনটা? প্রিয়ম এখন আর ঘরে ফিরে না। বেশিরভাগ সময় সে অফিসে কাটায়। এত বছর পর নিজের প্রেম, ভালোবাসা আর সেই ছোট্ট মেয়েটাকে পাওয়ার পর যখন তন্নি তাকে অপমান করে ছেড়ে গেল, তখন প্রিয়ম পুরোপুরির জন্য ভেঙে পড়েছে। এখন আর কিছুই তাকে আটকায় না। এখন সে আর তন্নিকে পাওয়ার জন্য পাগলামি করে না। তবুও মনের সেই রোগটা মাঝে মধ্যে নাড়া দেয়, ছুটে যেতে চায় তন্নি দৌড়ায়, কিন্তু ফিরে আসে বারবার। সংযত রাখে নিজেকে। আবারও সেই বাচ্চা মেয়েটা স্বপ্নে আসে, তবে দূরে থাকে। আগে স্বপ্ন ভাঙলে হাসতো, এখন স্বপ্ন ভাঙার পর অনুভব করে চোখের কোণে জল। এটা তো আর স্বপ্ন নয়, সত্যিই তো সে একা, বড় একা। প্রিয়ম ঘুম ভাঙতে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তন্নি, কোমরে শাড়ি গুজানো। প্রিয়ম ভাবে এটা কল্পনা, কারণ তন্নি তাকে ছেড়ে গেছে, আর কিছুদিন পর আইনতভাবে তাদের সম্পর্ক শেষ। তাহলে কেন সে আসবে? কি হলো, তুমি আবারও চোখ বন্ধ করলে কেন? অফিসে যাবে না নাকি? প্রিয়ম লাফ মেরে ওঠে। এও কি কল্পনা? কি হলো, দিবাস্বপ্ন দেখছো নাকি? সেই কখন নাস্তা করে রেখেছি, খাবে কখন শুনি? তুমি তুমি কি সত্যিই আছো? কেন, আমি কি মরে গেছিলাম যে থাকবো না? না, তা না। তুমি কি কল্পনা নাকি সত্যি? আরে বাবা, সারাদিন স্বপ্ন দেখলে তো সব কল্পনায় ভাববা। যাই হোক, পরে কথা হবে, আগে তৈরি হয়ে নাও, যাও, কাপড় রাখা আছে। ফ্রেশ হয়ে নিচে আসো।
তন্নি চলে যায়। প্রিয়ম ভাবনা নিয়ে ওয়াশরুমে যায়। তন্নি তোড়গোড় করে তাকে অফিসে পাঠিয়ে দেয়। প্রিয়ম কিছু জিজ্ঞেস করার সুযোগ পায় না। প্রিয়ম ফোন দিলেই তন্নির এক কথা, ভুলেও অফিস টাইমের আগে আসবে না, না হলে ঢুকতে দিব না বাসায়। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে সময়ের প্রহর গুণে কখন অফিস সময় পার হবে। বাসায় এসে প্রিয়ম বিমূঢ় হয়ে যায়। পুরো বাড়িটা অসাধারণভাবে সাজানো, চারপাশে হাজার রকম আলো দিয়ে সজ্জিত। প্রিয়ম হাতে থাকা অফিস কেসটা নিয়ে এক পা করে সিঁড়ি পার করে, আর সেই সাথে তার বুকের ধুকপুকানিও বাড়ছে। রুমের কাছে এসে তার হার্টবিট বাড়তে থাকে, না জানি ভেতরে কি অপেক্ষা করছে। অনেক কষ্টে দরজার হাতলে চাপ দিতে দরজাটা খুলে যায়, আর দরজার উপাসের মানুষ রেখে দেখে তার সর্বাঙ্গ কেঁপে ওঠে। লালা শাড়ি যে কোনো মেয়ের রূপকে এভাবে আঁকড়ে ধরতে পারে সেটা হয়তো তন্নিকে না দেখলে বোঝা যেত না। প্রিয়মের চোখ জ্বলছে, এর রূপ যেন প্রিয়মকে জ্বালিয়ে ফেলবে। প্রিয়ম চোখ সরিয়ে ফেলে তন্নির দিক থেকে। তন্নি কচ্ছপ পায়ে প্রিয়মের কাছে আসে। তারপর প্রিয়মের মুখটা তার দিকে করে, তার চোখের দিকে তাকায়। চোখ সরিয়ে নিলে যে ভালো দেখাচ্ছে না? তোমার এই রূপ আমার ভেতর ঝড় তুলে দিয়েছে। না পারছি চোখ দিয়ে সইতে, না পারছি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে, তাই সরিয়ে নিলাম। কারণ না পাওয়া বস্তুতে হাত বাড়ানো অন্যায়। অভিমানী কণ্ঠে কথা বলে প্রিয়ম। তন্নির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় সে। তন্নি বুঝে প্রিয়মের অভিমান, তাই নিজেই দুই হাত দিয়ে প্রিয়মকে পেছনে থেকে জড়িয়ে ধরে। রাগ হয়েছে তাই না? রাগ তো হবেই। যখন সত্যিটা জানলাম তখন নিজের উপর নিজেরই রাগ হয়েছে, আর তোমার তো আরো বেশি হওয়ার কথা। কিন্তু কি বলতো, আমি তো তখন খুবই ছোট ছিলাম, তাই এইসব কথা মনে ছিল না। আর একটা 4-5 বছরের মেয়ের ওসব কথা কি মনে থাকে? তার উপর তোমার সাথে আমার প্রথম আলাপের পর যা যা ঘটেছে সবগুলোর মধ্যে তো একটুও ভালো কোনো বিষয় ছিল না, তাই না? আমি তো বলেইছি আমি তোমার সামনে নিজেকে ভুলভাবে উপস্থাপন করেছিলাম বলে তুমি ভুল বুঝেছ। কিন্তু বোঝার চেষ্টা তো একবারও করলে না। কি করলে? ভাইয়ের কথায় আমাকে রেখে চলে গেলে। ডিভোর্স দিবে আমি নাকি অত্যাচার করি? তো যাও, আবার এলে কেন? আমি তো যাইনি আনতে। তন্নি প্রিয়মের পিঠে মাথা রেখে প্রিয়মের অভিযোগ শুনে। তার হাসি পায় আবার কান্নাও। নিজের অবুঝপানা কাজের জন্য এ মানুষটা কতটা কষ্ট পেল, কতটা অপমানিত হলো, এসব ভেবে চোখ ভিজে যায় তন্নির। আর সেই জলে শার্ট ভিজে যায় প্রিয়মের। প্রিয়ম টের পায় তন্নির কান্না। তাড়াতাড়ি পেছনে ফিরে তন্নির মুখটা তুলে। তন্নির ভেজা চোখ যেন প্রিয়মের হৃদয় ক্ষত বিক্ষত করে। সে তন্নিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে। আর মাফ চাই তার কথার জন্য। তন্নি মনে মনে হাসে। দোষ করলেও তন্নি, আবার তন্নির কান্নায় ভয় পায় প্রিয়ম। এই কেমন পাগলের ভালোবাসা! প্রিয়ম, আমাকে মাফ করো। আমি তোমার ভালোবাসার গভীরতা বুঝতে পারিনি। তোমার কাছ থেকে যখন আমাকে নিয়ে যাওয়া হলো তখন আমি নিজেকে মুক্ত মনে করেছিলাম, কিন্তু তারপর থেকে আমি অনুভব করি মুক্তির মাঝেই আসলে আমার একাকিত্ব রয়েছে। আমি এক পক্ষ তোমাকে ছাড়া থাকতে পারিনি, আর তুমি তো 15 বছর। আমি সত্যি বুঝতে পারিনি তোমার স্বপ্নের সেই মেয়েটা আমি। প্লিজ ক্ষমা করো আমায়। শক্ত করে জড়িয়ে ধরে একে অপরকে কাঁদতে থাকে দুজনে। মনে হচ্ছে অনেক দিনের বিচ্ছেদ শেষ হওয়ার পর এক হলো কপত কপতি। দুজনের কান্নার সাথে মিশ্রণ ঘটে ভালোবাসার, আর সেই ভালোবাসার অথৈ সাগরে নির্ভাবনায় ডুব দেয় একজোড়া নতুন প্রণয়িনী। গাড়ির কাছে এসে কখন থেকে তাইমুনাকে ডাকছে, অথচ এখানে সে আসলো না। প্রিয়ম আবার ডাকতে যাবে তখনই তাইমুনা দৌড়ে আসে, আর তাইমুনার শয্যা দেখে পাথর হয়ে যায় প্রিয়ম। ঠিক 20 বছর আগে ছোট্ট তন্নিকে সে এভাবে এই সাজে স্কুলে দেখেছিল, যা আজও তার মনে শক্ত করে গেড়ে আছে। এত বছর পর নিজের মেয়েকে একই রূপে দেখে প্রিয়ম শকট হয়ে যায়। মনে হচ্ছে সে আবার সেই স্কুল জীবনের প্রিয়ম হয়ে গেলে হয়তো তন্নিকে এ রূপে আবারও দেখার সুযোগ পেত। তাইমুনার পেছনে তন্নিও আসে, আর তার ঠোঁটে দুষ্টমির হাসি। প্রিয়ম বুঝে তন্নি ইচ্ছে করে এই কাজটা করেছে। তাইমুনা বাবার কোলে আসলে তন্নিও তার পাশে এসে দাঁড়ায়। কি জনাব, কেমন দিলাম? ছোট থাকতে আমিও ঠিক এই সাজে তোমার সামনে এসেছিলাম, তাই না?
তুমি এটা ইচ্ছে করে করেছো, তাই না? আমাকে না জ্বালালে তোমার হয় নাকি বলো? হয় না তো। তোমাকে জ্বালানোতেই যে আমার সুখ, প্রিয়তম। কারণ তোমাতে আমি আসক্ত, তোমার প্রেমে আমি মত্ত, তোমার স্নেহে আমি দিওয়ানা, তুমি যে প্রেম আমার প্রিয়। তন্নির কথায় প্রিয়ম তন্নি দুজনে হাসে, আর অবুঝ তাইমুনা না বুঝেই তালমেলায় বাবা মার হাসির সাথে। সমাপ্ত।